গতকাল টোকিওতে একটা ছোট্ট অফিসের এক কোণে আমি খুব শান্ত একটা আয়োজন দেখলাম। ৭০ বছর বয়সী তানাকা-সানের জন্মদিন ছিল সেটি। সামনে রাখা ছিল দোকান থেকে কেনা খুব সাধারণ একটা কেক, আর তার তরুণ সহকর্মীরা খুব বিনীতভাবে, একরকম যান্ত্রিকভাবেই মাথা নেড়ে তাকে উইশ করছিল। ৭০ বছর! এই বয়সে তো সাধারণত মানুষ রিটায়ারমেন্টের কথা ভাবে, একটা সম্মানজনক বিদায়, তাই না? একদম। সাধারণত আপনি এই বয়সে একগুচ্ছ ফুলের তোড়া আর একটা সম্মানক ঘড়ি বা ওই গোল্ড ওয়াচ টাইপের কিছু প্রত্যাশা করবেন, যা কয়েক দশকের নিরলস পরিশ্রমের পর একটা সম্মানের প্রতীক। কিন্তু মোমবাতিগুলো নেভানোর পর তানাকা-সান তার কোটটা নিতে আলমারির দিকে গেলেন না। ও আচ্ছা, তাহলে তিনি কি করলেন? উল্টো তিনি পকেট থেকে তার ডিজিটাল প্ল্যানার বের করলেন, আগামী মঙ্গলবার সকালের স্ট্র্যাটেজি মিটিংয়ে নিজের উপস্থিতি নিশ্চিত করতে। তিনি আসলে বিদায় নিচ্ছিলেন না, বরং ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে তার জীবনের পরবর্তী দশকের এক নতুন অধ্যায় শুরু করছিলেন মাত্র। মানে তিনি কাজ চালিয়ে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, আমি যখন তার সাথে বসলাম ভেবেছিলাম তিনি হয়তো কাজের প্রতি তার অদম্য ভালোবাসার কোনো অনুপ্রেরণামূলক গল্প শোনাবেন, কিন্তু আলাপটা মোড় নিল সম্পূর্ণ অন্যদিকে। তিনি শ্রমের মর্যাদা বা ইকিগাই টাইপের কোনো তত্ত্ব দিলেন না। তাহলে তিনি ঠিক কি কারণ দেখালেন এই বয়সে কাজ করার? তিনি আমাকে তার ফোনের ব্যাংকিং অ্যাপ আর কিছু সেভ করা খবরের ক্লিপ দেখালেন, যেখানে স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান খরচ নিয়ে আলোচনা করা হয়েছে। তার কাছে এই সংখ্যাগুলোই ছিল অকাট্য প্রমাণ যে বিশ্রাম আসলে এক বিলাসিতা, যা তার প্রজন্ম আর বহন করতে পারছে না। এটা তো বেশ ভয়াবহ একটা বাস্তবতা। ঠিক তাই। তিনি তথাকথিত প্রাসঙ্গিক থাকার কথা বলছিলেন ঠিকই, কিন্তু তার চোখে মুখে লেগেছিল এক সূক্ষ্ম দীর্ঘস্থায়ী উদ্বেগ। আশ্চর্যের বিষয় হল, তানাকা-সান এখন জাপানে আর কোনো ব্যতিক্রমী চরিত্র নন। হ্যাঁ, সামষ্টিক অর্থনীতির ডেটাগুলো কিন্তু ঠিক এই চিত্রটাই তুলে ধরে। এই যে তানাকা-সানের ব্যক্তিগত গল্পটা, এটা আসলে একটা অনেক বড় ক্যানভাসের ছোট্ট একটা অংশ মাত্র। ইতিহাসে এই প্রথম দেশটির 40% বেশি মানুষ 70 বছর বয়সের পরেও কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। 40%? জীবনের সোনালি সময়ে বা অবসরের আনন্দ এখন বিসর্জন দেওয়া হচ্ছে অফিসের একটা স্থায়ী ডেস্কের কাছে। কিন্তু আজকের এই ডিপ ডাইভে আমরা যে সোর্সগুলো নিয়ে আলোচনা করছি, সেখানে গল্পটা একটা রহস্যময় মোড় নেয়। ঠিক, কারণ দেশটির 75% মানুষ তাদের জীবনের শেষ পর্যায়ে নিয়ে তীব্র উৎকণ্ঠার কথা স্বীকার করেছেন। অথচ অবিশ্বাস্যভাবে মাত্র 4% মানুষ নতুন কোনো কাজ বা দক্ষতা শেখার প্রস্তুতি নিচ্ছেন। এই ডেটাটা আমাকে খুব অবাক করেছে। এটা তো এক অদ্ভুত আধুনিক প্যারাডক্স। এক সমাজ যা ভবিষ্যৎ নিয়ে প্রচণ্ড আতঙ্কিত, অথচ চোখ বন্ধ করে সেই অনিশ্চয়তার দিকেই এগিয়ে যাচ্ছে। তারা অফিসের চেয়ারটা আঁকড়ে ধরে আছেন কোনো প্যাশন বা ভালো লাগা থেকে নয়, বরং ছেড়ে দেওয়ার পথটা তাদের কাছে চিরতরে বন্ধ হয়ে গেছে বলে। একদম। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই জায়গাটাতেই ফোকাস করব। এই যে বয়স্ক কর্মসংস্থানের এত উচ্চ হার, যাকে আন্তর্জাতিকভাবে প্রায়শই অর্থনৈতিক সহনশীলতা বা পলিসিগত সাফল্য হিসাবে দেখানো হয়, এর পেছনের অন্ধকার সত্যটা আসলে কি? হ্যাঁ, আমরা ধাপে ধাপে উন্মোচন করব কিভাবে জাপানের বয়স্করা কাজের প্রতি ভালোবাসা থেকে নয়, বরং কাঠামোগত বাধ্যবাধকতা আর চরম দারিদ্র্যের ভয়ের মধ্যে দিয়ে দীর্ঘস্থায়ী শ্রমে বাধ্য হচ্ছেন। এই যে পরিসংখ্যানগুলোর কথা বলছিলেন একটু আগে, 2022 সালের ডেটা অনুযায়ী জাপানে 65 বা তার চেয়ে বেশি বয়সী মানুষের কর্মসংস্থানের হার তো অনেক বেশি, তাই না? অনেক বেশি, 25.2%। উন্নত দেশগুলোর মধ্যে এই হার সর্বোচ্চ পর্যায়ের। শুধু দক্ষিণ কোরিয়া 37.3% নিয়ে এর উপরে আছে। কিন্তু আপনি যদি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা জার্মানির মতো দেশগুলোর দিকে তাকান, পার্থক্যটা আকাশ-পাতাল। ওই দেশগুলোতে এই হার কেমন? সেখানে এই হার যথাক্রমে 18.7, 11.3 এবং জার্মানিতে মাত্র 8.9%। আন্তর্জাতিক মহলে জাপানের এই উচ্চ পরিসংখ্যানকে সরকার একটা বিশাল সাফল্য হিসেবে প্রজেক্ট করে। তারা দেখাতে চায় যে তারা বার্ধক্যজনিত অর্থনৈতিক স্থিরতা এড়াতে পেরেছে। কিন্তু এটা তো অনেকটা একটা অত্যন্ত সুন্দর এবং চকচকে ব্রোশিওরের মতো। বাইরে থেকে দেখে মনে হচ্ছে দারুণ পলিসি,
কিন্তু এই ব্রোশিওরটা আসলে একটা ভঙ্গুর আর ধসে পড়া ভবনের ভেতরের আসল রূপকে আড়াল করে রেখেছে। খুব সুন্দর একটা তুলনা দিয়েছেন। তানাকা-সানের গল্প তাও কিছুটা পরিচ্ছন্ন কর্পোরেট আবহে ঘেরা, কিন্তু সাইতামার এক ওয়্যারহাউসের নৈশ প্রহরীর কাজ করা ৬৯ বছর বয়সী কেঞ্জির গল্প সম্পূর্ণ ভিন্ন এক কঠিন বাস্তবতার চিত্র তুলে ধরে। ৬৯ বছর বয়সে ওয়্যারহাউসের নৈশ প্রহরী, কাজটা তো শারীরিকভাবে অনেক কষ্টের হওয়ার কথা। প্রচণ্ড কষ্টের। হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রার একটি ঢেউ খেলানো টিনের ওয়্যারহাউস, যেখানে কনকনে ঠান্ডায় শ্বাস ফেললে বাতাসে ধোঁয়ার মতো মেঘ তৈরি হয়। লজিস্টিক বা পণ্য পরিবহন খাতটি মূলত তীব্র গতি এবং ভারী জিনিস ওঠানো নামানোর উপর নির্ভরশীল। এটা এমন একটা পরিবেশ যা কেঞ্জির চেয়েও অন্তত ৪০ বছর কম বয়সী তরুণদের পেশি ও হাড়ের সক্ষমতার কথা মাথায় রেখে তৈরি। কনকনে ঠান্ডায় স্বয়ংক্রিয় বেল্ট থেকে ভারী মালপত্র ওঠানো নামানো, এই বয়সে তার শরীরের ওপর দিয়ে কি পরিমাণ ধকল যায় সেটা ভাবলেই তো শিউরে উঠতে হয়। ঠিক, জয়েন্টের দীর্ঘস্থায়ী ব্যথা কমানোর জন্য তাকে সস্তা ব্যথানাশক প্যাচ ব্যবহার করতে হয়। এই হাড় ভাঙা খাটুনির কারণ ওই ইকিগাই বা কাজের মাঝে আনন্দ খুঁজে পাওয়ার নয়। ব্রেক রুমে বসে তিনি শীতের বিদ্যুতের বিল আর ডেন্টাল ইমপ্ল্যান্টের খরচ হিসাব করেন। মানে তার একমাত্র ভয় হল কোদকুশি, নিঃস্ব অবস্থায় একাকী মৃত্যুবরণ করা। সোর্সে একটা ডেটা ছিল ৫০%-এরও বেশি বয়স্ক জাপানি শুধু আয়ের জন্য কাজ করেন, যেখানে মাত্র ১৫.৮% মানুষ কাজ করেন আনন্দ বা তৃপ্তির জন্য। হ্যাঁ, চরম দারিদ্র্যের ভয়ে চালিত এই উচ্চ কর্মসংস্থানের হার কখনোই একটা সমাজের সুস্থতার লক্ষণ হতে পারে না। এটা সম্পূর্ণভাবে একটা সিস্টেম বা কাঠামোর গভীর সংকটের প্রমাণ। একটু থামাই এখানে। এই যে কাঠামোগত সংকটের কথা বললেন, কেনজি বা তানাকা-সানরা ব্যক্তিগত ইচ্ছার বাইরে গিয়ে কেন এই ফাঁদে পড়লেন? এর পেছনের আইনি বা রাষ্ট্রীয় কারণগুলো আসলে কি? এর শেকড় লুকিয়ে আছে ডেমোগ্রাফিক পিরামিড উল্টে যাওয়ার মধ্যে। তরুণ প্রজন্ম কমে যাচ্ছে আর মানুষের গড় আয়ু বাড়ছে। এর ফলে জাপানের ঐতিহ্যবাহী পেনশন ব্যবস্থা হুমকির মুখে পড়ে। এই সংকট সামলাতে ১৯৯৪ সালে সরকার একটা সংস্কার করে। কি ছিল সেই সংস্কারে? সরকার পেনশনের বয়সসীমা ৬০ থেকে ৬৫ বছরে উন্নীত করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখানেই তো একটা বিশাল ফাঁক তৈরি হলো, কারণ বেশিরভাগ জাপানি কোম্পানির বাধ্যতামূলক অবসরের বয়স তো ছিল ৬০ বছর। একদম ঠিক ধরেছেন। ৬০ থেকে ৬৫ বছর বয়স পর্যন্ত নাগরিকদের ৫ বছরের একটা সম্পূর্ণ আয়বিহীন শূন্যস্থান তৈরি হয়ে গেল। মানুষ খাবে কি এই ৫ বছর? ডার্লি এমপ্লয়মেন্ট স্ট্যাবিলাইজেশন ল বা ইএসএল সংশোধন করে কোম্পানিগুলোকে বাধ্য করা হয় কর্মীদের ৬৫ বছর পর্যন্ত কর্মসংস্থান নিশ্চিত করতে। কিন্তু এই আইনে একটা মারাত্মক ফাঁক ছিল। কি সেই ফাঁক? আইনে আগের বেতন বা পদমর্যাদা ধরে রাখার কোনো আইনি বাধ্যবাধকতা রাখা হয়নি। মানে কোম্পানিগুলো ৬০ বছর বয়সে নিয়মিত কর্মীদের বরখাস্ত করে ঠিক পরের দিনই নন রেগুলার বা চুক্তিভিত্তিক কর্মী হিসেবে আবার নিয়োগ দিতে শুরু করলো। আর বেতনও কমিয়ে দিল। হ্যাঁ, প্রায় ৫০% পর্যন্ত বেতন কমিয়ে দেওয়া হলো। অর্থনীতিবিদ এডওয়ার্ড লেজিয়ারের ১৯৭৯ সালের লেজিয়ার চুক্তি তত্ত্বের এটা এক চরম প্রয়োগ। লেজিয়ার দেখিয়েছিলেন কিভাবে প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে কর্মীদের পরিচালনা করে। এই লেজিয়ার চুক্তির বিষয়টা আমি যদি একটা সিস বা দোলনার উপমা দিয়ে বলি, ক্যারিয়ারের শুরুতে কর্মীদের কম বেতনে অতিরিক্ত কাজ করিয়ে দোলনার এক প্রান্ত নিচে নামিয়ে রাখা হয়। তখন কথা থাকে যে শেষ বয়সে যখন দোলনার দিক পরিবর্তন হবে, কর্মী বেশি বেতন পাবে। ঠিক। কিন্তু কোম্পানিগুলো ইওএসএল-এর এই আইনি ফাঁক ব্যবহার করে ওই পুরনো ঋণ শোধ করার সময়টাতেই পালিয়ে যাচ্ছে। মানে যখন কর্মীর সবচেয়ে বেশি বেতন পাওয়ার কথা, তখনই তাকে নতুন চুক্তিতে অর্ধেক বেতনে নামিয়ে আনা হচ্ছে। একদম নিখুঁত উপমা। রাষ্ট্রীয় পলিসি কোম্পানিগুলোর জন্য বয়স্ক কর্মীদের অতিরিক্ত বেতনের বোঝা কমানোর একটা চমৎকার আইনি ঢাল তৈরি করে দিয়েছে। আইনি সুরক্ষার নাম করে কর্মীদের আর্থিকভাবে নিঃস্ব করা হচ্ছে। আর এই অর্থনৈতিক ফাঁকফোকরগুলো কর্পোরেট পরিবেশে একজন দক্ষ বয়স্ক কর্মীর চরম মনস্তাত্ত্বিক সংকটেরও কারণ হয়। এই যে ৬০ বছর বয়সী ইউমিকোর গল্পটা আমরা সোর্সে দেখলাম, এটা তো ভীষণ মর্মান্তিক। হ্যাঁ, ইউমিকো ছিলেন শিয়োদার একটা আন্তর্জাতিক ট্রেডিং ফার্মের অত্যন্ত সম্মানিত প্রাক্তন বিভাগীয় প্রধান। কিন্তু নতুন ইএসএল চুক্তির অধীনে তাকে যখন পুনরায় নিয়োগ দেয়া হলো, তার সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা কেড়ে নেওয়া হয়। তাকে তো অফিসের এক কোণে বসিয়ে দেওয়া হয়েছিল, তাই না? শুধু ২০১৮ সালের পুরনো কাগজ স্ক্যান করার জন্য।
হ্যাঁ, আর সবচেয়ে অপমানজনক বিষয় হল তার বর্তমান ম্যানেজার একজন 28 বছর বয়সী তরুণ, যে একসময় ইউমিকোর অধীনেই ইন্টার্ন ছিল। নতুন এই পরিবেশে ইউমিকোকে সম্মান দেখানোর নামে অত্যন্ত সূক্ষ্ম তাচ্ছিল্যের সুরে কথা বলা হয়। তার দশকের পর দশকের অভিজ্ঞতাকে পুরোপুরি অবমূল্যায়ন করা হয়। এটা তো কোনো ইন্টিগ্রেশন হলো না। এটা অনেকটা একজন মাস্টার আর্কিটেক্টকে কাজে বহাল রাখার মতো, শুধুমাত্র অফিসের সবার পেন্সিল কাটার জন্য। ঠিক তাই। এটা আসলে আইনি কর্মসংস্থান নয়, বরং এক প্রকার সাবসিডাইজড ওয়্যারহাউজিং বা ভর্তুকিপ্রাপ্ত গুদামজাতকরণ। সরকার বলছে কর্মীকে রাখতে হবে, তাই কোম্পানি তাকে একটা কোনায় গুদামজাত করে রেখেছে। একটা আইনি নির্দেশিকা শুধু অফিসে বসার একটা চেয়ার আর ন্যূনতম মজুরি নিশ্চিত করতে পারে, কিন্তু পেশাদারি সম্মান ধরে রাখতে বা একজন মানুষের হিউম্যান ক্যাপিটালের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এটা পুরোপুরি ব্যর্থ। একদম। আচ্ছা, একটা প্রশ্ন মাথায় আসছে। যদি পুরনো কাজে এতই অসম্মান থাকে, তবে বয়স্করা কেন নতুন দক্ষতা শিখছেন না? ওই যে শুরুর দিকে আমরা দেখলাম মাত্র 4% মানুষ নতুন দক্ষতা শিখতে আগ্রহী। এই পরিসংখ্যানটার পেছনের কারণ কি? এই কারণটা বুঝতে হলে আমাদের সাতোসানের অভিজ্ঞতার দিকে তাকাতে হবে। জাপানের নতুন দক্ষতা বা রিকারেন্ট এডুকেশন গ্রহণের ক্ষেত্রে 96% ব্যর্থতার হার দেখা যায়। 72 বছর বয়সী মাস্টার মেকানিক সাতোসানের গল্প এর প্রকৃষ্ট প্রমাণ। দীর্ঘ 40 বছর ধরে নিখুঁতভাবে ল্যাথ মেশিন চালানো সেই মানুষটি। হ্যাঁ, 40 বছর কাজ করার পর তার শক্ত কর্কশ আঙুলগুলো আধুনিক ডিজিটাল স্কিলস সেমিনারের ট্যাবলেটের টাচস্ক্রিনে কাজ করে না। আধুনিক অর্থনীতি তার সারা জীবনের কারিগরি শিক্ষাকে মূল্যহীন ঘোষণা করে তাকে ডেটা এন্ট্রির মতো প্রাথমিক কাজ শিখতে বাধ্য করছে। এই পরিণত বয়সে এসে একজন শিক্ষানবিশে পরিণত হওয়ার মনস্তাত্ত্বিক চাপ আর অপমান তো অত্যন্ত প্রকট হওয়ার কথা। শুধু তাই নয়, জাপানে রিকারেন্ট এডুকেশন শব্দটাই ভাষাগত ও সাংস্কৃতিকভাবেই সম্পূর্ণ অপরিচিত। তাদের ঐতিহ্যবাহী আজীবন কর্মসংস্থান মডেল অনুযায়ী কর্পোরেট সংস্কৃতি কখনোই মাঝবয়সী বা বয়স্কদের বাহ্যিক নতুন শিক্ষাকে মূল্যায়ন করেনি। বিষয়টা অনেকটা একটা অত্যন্ত সূক্ষ্ম বিশেষায়িত অ্যানালগ মেশিনের ওপর জোর করে একটা আধুনিক ডিজিটাল সফটওয়্যার আপডেট চাপিয়ে দেওয়ার মতো, যার জন্য কোনো উপযুক্ত হার্ডওয়্যার সাপোর্ট সিস্টেমই রাখা হয়নি। একদম। সমাজ আর সিস্টেম নিজেই বয়স্কদের দক্ষতা অর্জনে নিরুৎসাহিত করছে। নতুন দক্ষতা শিখে এলেও শ্রমবাজারে বয়স্কদের নতুন করে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই বললেই চলে, যেটা পশ্চিমা দেশগুলো সম্পূর্ণ বিপরীত। মানে শুধু নতুন শিক্ষার অভাব বা কর্পোরেট সংস্কৃতিই নয়, খোদ রাষ্ট্রীয় পেনশন ব্যবস্থা আর গভীর লিঙ্গ বৈষম্য কিভাবে বয়স্কদের আরও প্রান্তিক ও দরিদ্র করে তোলে, সেটাও তো একটা বড় বিষয়। হ্যাঁ, পেনশনের ফাঁদটা এখানে মারাত্মক। বয়স্কদের কর্মক্ষমতাকে বাধাগ্রস্ত করে আয়ের সাথে সম্পর্কিত রাষ্ট্রীয় পেনশনের নিয়ম। নিয়মটা ঠিক কেমন? যদি 65 বছরের পর কোনো বয়স্ক কর্মীর আয় মানে বেতন এবং পেনশন মিলিয়ে একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তবে রাষ্ট্র তার পেনশনের একটা বড় অংশ কেটে নেয় বা স্থগিত করে। এটা তো একটা নিখুঁত স্ববিরোধী পলিসি। মানে সরকার একদিকে বয়স্কদের বেশি কাজ করতে বলছে, আবার অন্যদিকে তারা ভালো আয় করলে তাদেরই সারা জীবনের জমানো পেনশন কেটে নিচ্ছে। হ্যাঁ, এর ফলে বয়স্করা ইচ্ছাকৃতভাবে পদোন্নতি নেন না বা কম ঘন্টা কাজ করেন। এটা তো একটা গাড়ির অ্যাক্সেলারেটরে চাপ দিয়ে একই সাথে কড়া ব্রেক কষার মতো অবস্থা। একদম তাই। আর এর পাশাপাশি রয়েছে লিঙ্গ বৈষম্য এবং এম-কার্ভ। এম-কার্ভ বিষয়টা যদি একটু বুঝিয়ে বলতেন। গ্রাফে মেয়েদের কর্মসংস্থানের হারটা ইংরেজি এম অক্ষরের মতো দেখায়। মহিলারা সন্তান পালনের জন্য ক্যারিয়ারের মাঝপথে বিরতি দিতে বাধ্য হন। পরবর্তীতে যখন তারা কাজে ফিরে আসেন, কর্পোরেট কাঠামো তাদের আর নিয়মিত বা স্থায়ী চাকরি দেয় না। মানে তখন তাদের বাধ্য হয়ে পার্ট টাইম বা খণ্ডকালীন কাজ বেছে নিতে হয়। হ্যাঁ, জাপানের প্রায় 40% মহিলা এই পার্ট টাইম কাজ করেন। আর বৃদ্ধ বয়সে এই মহিলারাই পেনশন ও সঞ্চয়হীন অবস্থায় সবচেয়ে বেশি অর্থনৈতিক ঝুঁকির সম্মুখীন হন। নীতিগুলো নারী এবং সফল বয়স্ক কর্মীদের পদ্ধতিগতভাবে শাস্তি দিচ্ছে। রাষ্ট্রের এই নিয়মগুলো বয়স্ক কর্মশক্তির সর্বোচ্চ উৎপাদনশীলতা নিশ্চিত করার নিজস্ব লক্ষ্যেরই সরাসরি বিরোধিতা করছে। একদম। এই সমস্ত কাঠামোগত ব্যর্থতা, নীতির ফাঁক, লিঙ্গ বৈষম্য আর মনস্তাত্ত্বিক অবক্ষয়গুলোকে একত্রিত করলে জাপানের বয়স্ক কর্মসংস্থানের এই তথাকথিত সাফল্য মডেলের আসল চেহারাটা বেরিয়ে আসে।
তাহলে এই অবক্ষয় থেকে উত্তরণের উপায় কি? কর্পোরেট বেতন কাঠামোকে সম্পূর্ণ ঢেলে সাজানো প্রয়োজন। বেতন কাঠামোর ভিত্তি বরস নয়, বরং সরাসরি উৎপাদনশীলতা এবং কাজের মানের ওপর নির্ভরশীল হতে হবে। শুধু বয়স বাড়লেই বেতন বাড়বে এই পুরনো মডেলে আটকে থাকলে চলবে না। না, চলবে না। পাশাপাশি ফ্লেক্স টাইম এবং টেলিকমিউনিকেশনের মতো কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। কারণ বিংশ শতকের মাঝামাঝি সময়ের একটা কঠোর অনুক্রমিক কর্পোরেট কাঠামো দিয়ে ২১ শতকের ডেমোগ্রাফিক সংকট সমাধান করা গাণিতিক এবং সামাজিকভাবে একেবারেই অসম্ভব। আজকের এই পুরো বিশ্লেষণ থেকে একটা বিষয় খুব পরিষ্কার, একটা অর্থনীতির চাকাকে সচল রাখার জন্য যখন বয়স্ক নাগরিকদের চরম দারিদ্র্যের ভয় দেখিয়ে মধ্যরাতের হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রার ওয়্যারহাউসে কাজ করতে বাধ্য করা হয়, তখন সেই সমাজ আসলে বার্ধক্যের সংকট সমাধান করতে পারেনি। একদমই না। তারা বরং এই সংকটের মূল্য চোকাচ্ছে তাদের সবচেয়ে বয়স্ক নাগরিকদের মানসিক ও শারীরিক সহ্য ক্ষমতার চূড়ান্ত সীমায় পৌঁছে দিয়ে। এমন এক ভবিষ্যৎ যেখানে শ্রম একটা চিরস্থায়ী ও অনিবার্য পরিণতি, সেখানে মানুষের মূল্যের একটা নতুন স্থাপত্য প্রয়োজন। এমন একটা ব্যবস্থা যেখানে বয়স কখনোই কোনো কর্মীর সময়ের মূল্যকে অবমূল্যায়ন করার অজুহাত হতে পারে না। এই পরিস্থিতি আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে যে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্ধ দৌড়ে আমরা আসলে কাদের পেছনে ফেলে যাচ্ছি।